ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 13 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তো প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স গ্রুপে একের আয়তে বলেছে 60 ডিগ্রি কোণে আনত দুটি দর্পণের মাঝখানে কোনো বস্তু রাখলে দর্পণে ওই বস্তুর গঠিত প্রতিবিম্বের সংখ্যা হবে 5টি। দুইয়েতে আছে জি এর মান প্রদত্ত কোণটির উপরে নির্ভরশীল আর ক্যাপিটাল আর। তিনে দিয়েছে জেডেনও অক্সাইডটি উভধর্মী অক্সাইড। চারে বলেছে এ একটি রাসায়নিক পদার্থ যা অক্সিজেনকে শোষণ করতে পারে, বি বর্ণ ধারণ করে। এ এবং বি হলো অ্যামোনিয়ামযুক্ত কিউ প্লাস ক্লোরাইড দ্রবণ এ, আর নীল বর্ণ হলো বি। পাঁচে দিয়েছে এ এবং বি দুটো মৌল বা রূপভেদ এবং দুটি মৌলেরই অধিশোষণ ধর্ম বর্তমান। এ জল পরিশোধনে ব্যবহৃত হয়, বি একটি গ্যাসকে অধিশোষণ করে। অধিশোষিত গ্যাসটি উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি জাতীয় ভোজ্য ফ্যাট প্রস্তুতিতে ব্যবহৃত হয়। এ হচ্ছে চারকোল, বি হচ্ছে হাইড্রোজেন। ছয়তে দিয়েছে এ ও বি একই মৌলে দুইটি রূপভেদ হবে যদি সমভরের এ ও বিকে দহন করলে একই ভরের একই যৌগ উভয় উৎপন্ন করে। সাথে দিয়েছে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব অসৎ প্রকৃতির হয়। গ্রুপ বিতে আসি। দুইয়ের আয়তে দিয়েছে সংকট কোণের মান 80 ডিগ্রি হলে প্রতিসরণ কোণের মান কত হবে। আচ্ছা, এখানে বলছে দেখো যে মাধ্যমদ্বয়ের আপাতন কোণ বৃদ্ধি পেয়ে যখন একটা বিশেষ মানে পৌঁছায়, অর্থাৎ মাধ্যমদ্বয়ের সংকট কোণের সমান হয়, তখন প্রতিসৃত রশ্মিটি বিভেদতল ঘেঁষে বের হয়। এই অবস্থায় প্রতিসরণ কোণের মান সর্বোচ্চ হয়, সেটা হয় 90 ডিগ্রি। তো এখানে যেহেতু মাধ্যমদ্বয়ের সংকট কোণের মানটা 80 বলেছে, তাই প্রতিসরণ কোণের মান সর্বোচ্চ হবে 90 ডিগ্রি। দুইয়েতে দিয়েছে আলোর প্রতিসরণ ঘটার কারণ লেখো। আচ্ছা, প্রতিসরণের কারণ হচ্ছে দুটি ভিন্ন মাধ্যমে আলোকরশ্মির বেগের মানের পার্থক্যই হচ্ছে প্রতিসরণের কারণ। 1 নাম্বার আছে, তাহলে এই লাইনটা লিখবে যে দুটি ভিন্ন মাধ্যমের আলোকরশ্মির বেগের মানের পার্থক্যই হচ্ছে প্রতিসরণের কারণ। 1 নাম্বারের জন্য একটুখানি লিখলেই যথেষ্ট। তিনেতে দিয়েছে ঘাতের এসআই এককটি লেখো। এসআই একক হচ্ছে নিউটন। চারেতে দিয়েছে সোডা ওয়াটার কি লিখবে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে উচ্চচাপে জলে দ্রবীভূত করে যে জলীয় দ্রবণ উৎপন্ন হয় তাকে সোডা ওয়াটার বলা হয়। পাঁচে দিয়েছে একটি আম্লিক এবং একটি তরল বিজারক দ্রব্যের নাম লেখো। আম্লিক হচ্ছে সালফার ডাইঅক্সাইড আর তরল বিজারক দ্রব্যের নাম হাইড্রোজেন আয়োডাইড। ছয়তে দিয়েছে কার্বোজেনের সংযুক্তি এবং একটি ব্যবহার লেখো। এটা আছে বইয়ের 122 পাতায়। শতকরা 5 ভাগ কার্বন ডাই অক্সাইড মিশ্রিত অক্সিজেনকে কার্বোজেন বলা হয়ে থাকে। এটা নিউমোনিয়ায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় শ্বাসকষ্ট উপশমে ব্যবহার করা হয়। নিউমোনিয়া আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় ব্যবহার করা হয়। এছাড়া শ্বাসকষ্ট উপশমে নিয়ন্ত্রিত মাত্রায় অক্সিজেন গ্যাস ব্যবহার করা হয়। তিনের আয়তে দিয়েছে এক ব্যক্তি 5 কিলোমিটার পার ঘন্টা বেগে একটি আয়নার দিকে হেঁটে আসছে, প্রতিবিম্বের বেগ কত হবে। লিখবে যে আয়নার সাপেক্ষে প্রতিবিম্বের বেগের মান 5 কিলোমিটার পার ঘন্টা, কিন্তু প্রতিবিম্বের বেগের অভিমুখ হবে ব্যক্তির দিকে। আবার ওই ব্যক্তির সাপেক্ষে প্রতিবিম্বের বেগ হবে 5 + 10 কিলোমিটার পার ঘন্টা এবং বেগের অভিমুখ হবে ওই ব্যক্তির দিকে। অথবাতে আছে প্রতিবিম্ব গঠনের শর্তগুলি লেখো। প্রতিবিম্ব সৃষ্টির মূল দুটো কারণ আছে বা শর্ত, একটা হচ্ছে প্রতিফলন আর একটা হলো প্রতিসরণ। দুইতে আছে 2 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের ওপর 14 নিউটন বল প্রযুক্ত হলে চাপের মান নির্ণয় করো। তো প্রযুক্ত বল 14 নিউটন, ক্ষেত্রফল 2 বর্গমিটার, চাপ 14/2 মানে 7 নিউটন পার মিটার স্কোয়ার, মানে চাপ হচ্ছে 7 পাস্কাল। আচ্ছা, তিনেতে দিয়েছে একটা ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা 92, ভর সংখ্যা 238। তাহলে বলেছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা কত। তাহলে এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 92 সমান ইলেকট্রন, ভর সংখ্যা 238
অতএব নিউট্রন সংখ্যা -92, 6 146 হবে নিউট্রন সংখ্যা। এবারে বলেছে পরমাণু থেকে 3টি নিউট্রন বেরিয়ে গেলে পরমাণুটির সংকেত কিভাবে লেখা হবে। তাহলে এখান থেকে যদি 3টি নিউট্রন বেরিয়ে গেলে নিউট্রন সংখ্যা হবে -146 -3 = 143। তখন ভর সংখ্যা হবে, প্রোটন তো ঠিক আছে, তখন ভর সংখ্যা হবে 143 + 92, 3 আর 2 5, 9 আর 4 13, হাতে 1, 235। তার মানে 235 92 এইভাবে লেখা হবে সংকেত। এভাবে সংকেতটা লেখা হবে। 4তে দিয়েছে একটি কার্বন ডাইঅক্সাইড পূর্ণ গ্যাস জারে জ্বলন্ত সোডিয়াম প্রবেশ করালে কি ঘটে সমিত সমীকরণ সহ লেখো। এটা আছে তোমাদের বইয়ের 153 পাতায়। বলেছে একটি কার্বন ডাইঅক্সাইড পূর্ণ গ্যাস জারে জ্বলন্ত সোডিয়াম প্রবেশ করালে, এই যে জ্বলন্ত সোডিয়ামের টুকরো কার্বন ডাইঅক্সাইড পূর্ণ গ্যাস জারে প্রবেশ করালে সোডিয়াম জ্বলতে দেখা যাবে। এই যে সোডিয়াম প্লাস CO2, এই যে Na2CO3 প্লাস C কার্বন। এই পটাশিয়ামটা লিখবে না। জ্বলন্ত সোডিয়াম টুকরো কার্বন ডাইঅক্সাইড পূর্ণ গ্যাস জারে প্রবেশ করালে সোডিয়ামকে জ্বলতে দেখা যাবে, আর এই বিক্রিয়ার সমীকরণটা দিয়ে দেবে। 5-এ দিয়েছে সমীকরণ সহ হাইড্রোজেন গ্যাসের বিজারণ ধর্মের একটি উদাহরণ দাও। এটা আছে বইয়ের 31 পাতায়। অক্সিজেনের প্রতি হাইড্রোজেনের বিশেষ আসক্তি দেখা যায়। অক্সিজেনের সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা থাকার ফলে হাইড্রোজেন বিজারক রূপে কাজ করে। উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে লালচে বাদামি রঙের কপার উৎপন্ন হয়। হাইড্রোজেন নিচে জারিত হয়ে জলে পরিণত হয়, আর এই বিক্রিয়াটা দিয়ে দেবে। 6-তে দিয়েছে হাইড্রোজেন সালফাইডের সাথে আয়োডিন বিক্রিয়ায় হাইড্রোজেন আয়োডাইডের সালফার উৎপন্ন হয়েছে। এই বিক্রিয়া জারক দ্রব্য, বিজারক দ্রব্য, জারিত অবস্থা, বিজারিত অবস্থা চিহ্নিত করো। হাইড্রোজেন সালফাইড হচ্ছে তীব্র বিজারক, তো এটা হবে বিজারক, এটা জারক হবে। আর বিজারক জারিত হয়ে জারণ বিক্রিয়া ঘটে সালফার উৎপন্ন হয়েছে, আর এটা বিজারিত হয়ে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়েছে। গ্রুপ ডিতে আসি। 4-এর আয়তে দিয়েছে প্রদত্ত চিত্রে ও একটা হচ্ছে বিন্দু যা ফুটবল খেলোয়াড়ের অবস্থান নির্দেশ করছে, আই হচ্ছে একটি দর্শক, ডব্লিউ হচ্ছে একটা দেয়াল। তাহলে এতে বলেছে দুটি সমতল দর্পণ দ্বারা এমন একটি ব্যবস্থা তৈরি করো যাতে আই বিন্দু থেকে দর্শক ও বিন্দুতে ফুটবল খেলোয়াড়কে দেখতে পায়। প্রতিটি দর্পণে আপাতন কোণ ও প্রতিফলন কোণ দেখাও। এটা আসলে পেরিস্কোপ। হ্যাঁ, এই যে এই নীতির উপর ভিত্তি করে যে যন্ত্রটি তৈরি হলো সেটা কি, সেটা আসলে এটা আসলে পেরিস্কোপ মানে তোমার দেয়ালের ওপার থেকে ধরো মাঠে ফুটবল খেলা হচ্ছে, প্রচণ্ড কেউ যেতে পারেনি মাঠে, মানে ঢুকতে পারেনি, তো দেয়ালের ওপার থেকে খেলাটা দেখছে আর কি। তো পেরিস্কোপের সাহায্যে দেখবে। তো পেরিস্কোপে যে দুটো আপাতন মানে তোমার যে দুটো আয়না থাকে তারা 45 ডিগ্রি কোণ করে থাকে। তো এটা এইভাবে আঁকা হয়েছে বলে, যেহেতু আলোটা এরকম করে আসছে, আর আমাদের তো মানে যে দর্শক তার চোখটা তো এই রকম, মানে আলোটা এদিক থেকে গিয়ে এই সোজা বরাবর এসে এইখানে দেখবে। তাহলে এখানে একটা আয়না থাকবে, প্রতিফলিত হয়ে পেরিস্কোপটার এইখানে একটা আয়না থাকবে, এইখানটায়। এদিকে একটা আয়নাটা থাকবে, মানে এইটা তো আলোক রশ্মি এই যাচ্ছে, প্রতিফলিত হয়ে এটা দেখতে পাবে। তাহলে এটা হচ্ছে একটা পেরিস্কোপ। বলেছে প্রতিটি দর্পণে আপাতন কোণ ও প্রতিফলন কোণ দেখাও। আপাতন কোণ আর প্রতিফলন কোণ উভয়ই হবে 45 ডিগ্রি করে।
একটু অপরিষ্কার হয়ে গেল। আচ্ছা, 2-তে দিয়েছে ভাসন ও নিমজ্জনের শর্তগুলি লেখো, ব্যাখ্যা করো। ভাসন ও নিমজ্জনের শর্ত হচ্ছে স্থির তরলে কোনো বস্তুকে ফেলা হলে বস্তুটির ওপর মূলত দুটি বল কাজ করে। একটা হচ্ছে বস্তুর ওজন, যা খাড়া নিচের দিকে ক্রিয়া করে, আর অন্যটি হচ্ছে তরলের প্লবতা, যা খাড়া ওপর দিকে ক্রিয়া করে। এই দুইটি বলের মানের ওপর তিনটি অবস্থার সৃষ্টি হয়। তো এই হচ্ছে এবিসি 3টে চিত্র। আই হচ্ছে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসন, মানে এইটা প্লবতার মান বস্তুর ওজন অপেক্ষা বেশি হলে, W1 লেস দ্যান W2 হলে বা W2 গ্রেটার দ্যান W1 হলে বস্তু তার আয়তনের কিছু অংশ তরল বাইরে রেখে ভাসে। চিত্র 2 মানে বিয়ের চিত্রটা পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসন, প্লবতার মান বস্তুর ওজনের সমান হলে, W1 সমান W2 হলে বস্তুটি তরলের মধ্যে ডুবে থেকে যে কোনো জায়গায় ভাসে। আর 3 হচ্ছে নিমজ্জন, প্লবতার মান বস্তুর ওজন অপেক্ষা কম হলে, W1 গ্রেটার দ্যান W2 হলে বস্তুটি তরলের মধ্যে সম্পূর্ণ ডুবে যায়। 3-তে দিয়েছে এক্স প্লাস ওয়াইয়ে তাপ প্রয়োগ করতে জেড উৎপন্ন হয়েছে, আর জেডের সাথে জলের বিক্রিয়ার সাধারণ উষ্ণতা এক্স হয়েছে। এক্স একটা গ্যাস যা -183°C উষ্ণতায় ঘনীভূত হয়ে হালকা নীলবর্ণের তরল উৎপন্ন করে। তো এটা হচ্ছে অক্সিজেন। এই যে অক্সিজেনের বৈশিষ্ট্যতে আছে তরল অক্সিজেনের স্ফুটনাঙ্ক -183°C। আর দিয়েছে যে ওয়াই হচ্ছে একটা ধাতু যা কেরোসিনের নিচে রাখা হয়, তো সোডিয়ামকে কেরোসিনের নিচে রাখা হয়। এক্স ওয়াই জেডকে শনাক্ত করো, প্রতিটি বিক্রিয়ার সমিত সমীকরণ সহ লেখো। তো এটা বইয়ের 126 আর 27 পাতায় আছে। তো প্রথমে যেটা আছে এক্স ওয়াই এর সাথে তাপ বিক্রিয়া করে জেড হয়েছে। তো এই যে উত্তপ্ত সোডিয়ামের সঙ্গে অতিরিক্ত অক্সিজেনের প্রধানত বিক্রিয়া সোডিয়াম পারঅক্সাইড উৎপন্ন হয়েছে। এই যে সোডিয়াম পারঅক্সাইড উৎপন্ন হয়েছে। তারপরে বলেছে জেডের সাথে জলের বিক্রিয়াতে এই যে সোডিয়াম পারঅক্সাইড থেকে অক্সিজেন নির্গমন। এই যে একটি কনিক্যাল ফ্লাক্সের মুখে কর্কের মধ্যে দিয়ে বিন্দুপাতি ফানেল আর একটা বাঁকানো নির্গম নল, অপর প্রান্তে গ্যাসের সাহায্যে জলপূর্ণ গ্যাসের প্রবেশ করানো হয়। কনিক্যাল ফ্লাক্সে কঠিন পারঅক্সাইড আর বিন্দুপাতি ফানেলে জল নেওয়া হয়। বিন্দুপাতি ফানেল থেকে ফোঁটা ফোঁটা করে জল সোডিয়াম পারঅক্সাইডের উপরে ফেলা হয়। বিক্রিয়ায় অক্সিজেন গ্যাস নির্গত হয়। এই হচ্ছে বিক্রিয়া। তাহলে আমাদের এখানে এক্স লিখব, এটা হচ্ছে গ্রুপ ডি এর 4-এর 3। তাহলে আমাদের এখানে এক্স হচ্ছে সোডিয়াম, এক্স হচ্ছে সোডিয়াম না ওয়াই হচ্ছে সোডিয়াম, এক্স হচ্ছে অক্সিজেন, ওয়াই হলো সোডিয়াম, আর জেড হচ্ছে Na2O2। এক্স হচ্ছে অক্সিজেন, ওয়াই হলো সোডিয়াম, জেড হচ্ছে সোডিয়াম পারঅক্সাইড। এক্স ওয়াই জেড যোগ করতে বলেছে। আর সমীকরণ তো বইতে দেখিয়ে দিলাম। 2Na+O2, এটা তাপ, Na2O2, যেহেতু সোডিয়ামটা উত্তপ্ত অবস্থায়। আর এখানে এই বিক্রিয়াটা দিয়ে দেবে। আচ্ছা, 3 হয়ে গেল। 4-এ বলেছে হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজনে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং H3PO3 এর ভূমিকা কী, আর এই নীতির উপর ভিত্তি করে হাইড্রোজেন পারঅক্সাইডকে কীভাবে সংরক্ষণ করা হয়। আচ্ছা, তোমার হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজনে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হচ্ছে অনুঘটক রূপে কাজ করে। এই যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এখানে অনুঘটক হিসাবে কাজ করেছে, আর H3PO3 হচ্ছে ফসফরিক অ্যাসিড বাধক হিসাবে কাজ করে। এবার বলেছে হাইড্রোজেন পারঅক্সাইডকে কিভাবে সংরক্ষণ করা হয়। সাথে যেটা ছিল যে এই নীতির উপর ভিত্তি করে হাইড্রোজেন পারঅক্সাইডকে কিভাবে সংরক্ষণ করা হয় এইটা লিখবে। যে অ্যাসিডের উপস্থিতিতে অনেক সময় রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করতে পারে। হাইড্রোজেন পারঅক্সাইড সাধারণ উষ্ণতাতে বিয়োজিত হয়ে জল ও অক্সিজেনে পরিণত হয়। হাইড্রোজেন পারঅক্সাইড দ্রবণে হাইড্রোজেন আয়ন উপস্থিত থাকলে তা হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজনকে মন্থর করে। তাই হাইড্রোজেন পারঅক্সাইডের স্থায়িত্ব বৃদ্ধি করতে তার সাথে সামান্য লঘু সালফিউরিক অ্যাসিড বা ফসফরিক অ্যাসিড মিশিয়ে রেখে তাকে সংরক্ষণ করা হয়। আচ্ছা, 5-এ দিয়েছে জিঙ্ক আর কপার উভয়ই ধাতু, কিন্তু জিঙ্ক লঘু সালফিউরিকের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে, কিন্তু কপার পারে না কেন।
হাইড্রোজেন অপেক্ষা অধিক সক্রিয় ধাতুই লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। ধাতুর সক্রিয়তার শ্রেণীতে জিঙ্কের অবস্থান হাইড্রোজেনের বাঁ দিকে, অর্থাৎ জিঙ্ক হাইড্রোজেন অপেক্ষা বেশি সক্রিয়। তাই পরীক্ষাগারে লঘু সালফিউরিকের সাথে জিঙ্ক সালফেট বা জিঙ্ক ক্লোরাইড বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। কিন্তু ধাতুর সক্রিয়তার শ্রেণীতে কপারের অবস্থান হাইড্রোজেনের ডান দিকে, অর্থাৎ কপার হচ্ছে হাইড্রোজেন অপেক্ষা কম সক্রিয়। তাই লঘু সালফিউরিক বা লঘু হাইড্রোক্লোরিকের সঙ্গে কপারের বিক্রিয়া ঘটানো হয় না। ওর সাথে আছে প্রমাণ করো যে আয়রন অপেক্ষা সোডিয়াম বেশি সক্রিয়। এই উত্তরটা লিখবে তড়িৎ রাসায়নিক শ্রেণী। ধাতুগুলিকে তাদের ক্রমহ্রাসমান রাসায়নিক সক্রিয়তা অনুযায়ী সাজালে যে শ্রেণীটা পাওয়া যায় তাকে ধাতু সক্রিয়তার শ্রেণী বা তড়িৎ রাসায়নিক শ্রেণী বলে। এই শ্রেণীর সাপেক্ষে ধাতুগুলির সক্রিয়তা যত বাম দিক থেকে যত ডান দিকে যায় ততই কমতে থাকে। তো আয়রন আর হচ্ছে সোডিয়াম, তো সোডিয়াম হচ্ছে বাঁ দিকে, বলছে বাম দিক থেকে যত ডান দিকে যায়, মানে এই দিকে যত যাবে সক্রিয়তা তত কমে। তো যেহেতু সোডিয়ামের মানে ডান দিকে হচ্ছে আয়রন বা আয়রনের বাঁ দিকে হচ্ছে সোডিয়াম, তো সেই জন্য সোডিয়াম হচ্ছে আয়রন অপেক্ষা বেশি সক্রিয় বা সোডিয়াম আয়রন অপেক্ষা বেশি সক্রিয়। এই কারণে যেহেতু তড়িৎ রাসায়নিক শ্রেণীতে সোডিয়াম হচ্ছে আয়রনের বাঁ দিকে অবস্থিত, সেই জন্য সোডিয়াম আয়রন অপেক্ষা বেশি সক্রিয়। 6তে দিয়েছে অ্যামোনিয়ার কার্বন ডাই অক্সাইড থেকে কিভাবে ইউরিয়া প্রস্তুত হয় ব্যাখ্যা করো। এই যে ইউরিয়া তৈরি, লিখবে যে কার্বন ডাই অক্সাইড আর অ্যামোনিয়ার বিক্রিয়ায় ইউরিয়া তৈরি হয়। কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া 200 ডিগ্রি সেলসিয়াস আর 100 বায়ুমণ্ডলীয় চাপে বিক্রিয়া করে CONH2 ইউরিয়া উৎপন্ন করে, তার সাথে জল উৎপন্ন হয়। কার্বন ডাই অক্সাইড গ্যাসকে জলের নিম্ন অপসারণ দ্বারা পরীক্ষাগারে কেন সংগ্রহ করা হয় না? এই যে কার্বন ডাই অক্সাইড বাতাসের চেয়ে ভারী বলে গ্যাস জারের ভেতরের বাতাসকে উপরে সরিয়ে জারের নিচের দিকে জমা হতে পারে। তো সেই জন্য জলের নিম্ন অপসারণ দ্বারা পরীক্ষাগারে সংগ্রহ করা হয় না। নিম্ন অপসারণ দ্বারা মানে যেমন অক্সিজেন আর কি, যে জলের ওপরের দিকে জমা হয়, মানে জলটাকে নিচের দিকে সরিয়ে দিয়ে ওপরের দিকে জমা হয়। কিন্তু কার্বন ডাই অক্সাইড যেহেতু বাতাসের চেয়ে ভারী, তাই গ্যাস জারের ভেতরের বাতাসকে উপরে সরিয়ে জারের নিচের দিকে জমা হতে পারে। তাই সেই জন্য কার্বন ডাই অক্সাইড গ্যাসকে জলের নিম্ন অপসারণ দ্বারা পরীক্ষাগারে সংগ্রহ করা হয় না। 7 দিয়েছে হিরে চকচক করে কেন, এটা আছে বইয়ের 52 পাতায়। লিখবে যে বায়ুর সাপেক্ষে হিরে প্রতিসরাঙ্ক খুব বেশি, ফলে বায়ুর সাপেক্ষে হিরের সংকট কোণ খুবই কম, মাত্র 24.5 ডিগ্রি। আর এমন কৌশলে হিরে কাটা হয় যাতে হিরে থেকে বায়ু মাধ্যমে যাত্রাকালে যে সমস্ত আলোকরশ্মির আপাতন কোণের মান 24.5 ডিগ্রি অপেক্ষা বেশি হয়, অর্থাৎ সংকট কোণকে ছাপিয়ে যায়, তাদের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, এবং হীরের ক্ষেত্রেও সেটাই হয়। তাই জন্য হীরেকে চকচকে দেখায়। ওর সাথে আছে প্রতিসরাঙ্ক কাকে বলে। লিখবে প্রতিসরাঙ্ক হলো কোনো আলোকীয় মাধ্যমের উপাদানের এমন একটি ধর্ম যার মানের ওপর ওই মাধ্যমে প্রবেশ করা, অর্থাৎ প্রতিসৃত আলোকরশ্মির গতিমুখ এবং ওই মাধ্যমে আলোর বেগের মান নির্ভর করে। এবারে আসি লাইফ সায়েন্সে। 1-এর আয়তে দিয়েছে নিচের কোন জোড়া একটি ব্যাকটেরিয়া ঘটিত আর অপরটি ভাইরাস ঘটিত ডিপথেরিয়া ডেঙ্গি জ্বর। 2-তে আছে জীবদেহের গঠনগত কার্যগত ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ। 3-এ দিয়েছে ইনসুলিন হরমোনের কাজ নয়, এটি ফ্যাট ও প্রোটিন থেকে গ্লুকোজ উৎপাদনে সাহায্য করে না, বাধা দেয়, তাই এটা কাজ নয়। 4-এতে দিয়েছে ইউনাইটেড নেশনস আন্তর্জাতিক মরুভূমি ও মরুকরণ বর্ষ হিসাবে ঘোষণা করেছে 2006 সাল। 5-এ দিয়েছে গরম মশলার 3টি উপাদান জয়িত্রী, জায়ফল, এলাচ, আর বাকি 3টি গোলমরিচ, দারচিনি, লবঙ্গ। 2-এর আয়তে আছে শূন্যস্থান পূরণ, আদর্শ বনের উপরের স্তরকে বলে ক্যানোপি। 2-এ আছে বিশ্বদৃশ, শুক্রাশয় গ্রন্থি, এটা জনন গ্রন্থি।
3 আছে সত্য মিথ্যা, বলেছে এশিয়া মহাদেশে অবস্থিত ঠান্ডা মরুভূমি থর, থর ঠান্ডা নয় গরম মরুভূমি, তাই এটা মিথ্যা। 4 দিয়েছে হুপিং কাশিয়া জলাতঙ্ক রোগের জন্য দায়ী জীবাণুগুলো কোন প্রকৃতির, এটা আছে বইয়ের 197 পাতায়। হুপিং কাশি আর জলাতঙ্ক, হুপিং কাশি হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ আর জলাতঙ্ক হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। 5 দিয়েছে রক্তে এমন একটা কোষের নাম লেখো যেটি নিজের আকার পরিবর্তন করতে পারে, শ্বেত রক্তকণিকা। 3 আয়তে দিয়েছে কোষ্ঠকাঠিন্য হলে বেল খাওয়ার পরামর্শ দেয় কেন, এটা আছে বইয়ের 291 পাতায়। এই যে বেলেতে মিউসিলেজ আর পেকটিন থাকে যা কোষ্ঠকাঠিন্যের অব্যর্থ ওষুধ, সেই জন্য কোষ্ঠকাঠিন্য হলে বেল খাওয়ার পরামর্শ দেওয়া হয়। 2 আছে মেসকুইট গাছ কোথায় দেখা যায়, এই গাছের বৈশিষ্ট্যগুলি লেখো, এটা আছে বইয়ের 263 পাতায়। মেসকুইট গাছ হচ্ছে মরুভূমি অঞ্চলে দেখা যায়। এই গাছে পাতা আছে, নিজের শরীরে এরা জল ধরে রাখতেও পারে না, তাহলে বেঁচে থাকে কি করে না বালি ভেদ করে গভীর শিলাস্তর পর্যন্ত মূল পাঠিয়ে দেয়, সেখানকার জলস্তর থেকে জল সংগ্রহ করে দিব্যি বেঁচে থাকে। বালিয়াড়ি কাছে জন্মায় আর মরুভূমির বালিয়াড়িকে রক্ষা করে। তাহলে কোথায় জন্মায়, এদের মরুভূমির বালিয়াড়ির কাছে জন্মায়, আর কাজ হচ্ছে মরুভূমির বালিয়াড়িকে রক্ষা করা। আর বৈশিষ্ট্য হচ্ছে যে এদের মূল বালি ভেদ করে গভীর শিলাস্তর পর্যন্ত চলে যায় এবং সেখানকার জলস্তর থেকে জল সংগ্রহ করে দিব্যি বেঁচে থাকে। আর এদের এই গাছে পাতা আছে আর নিজের শরীরেরা জল ধরে রাখতেও পারে না। 4 দিয়েছে একটি বহুকোষী ছত্রাক এবং আদ্য প্রাণীর বিজ্ঞানসম্মত নাম লেখো। আচ্ছা, একটা বহুকোষী ছত্রাক লিখবে পেনিসিলিয়াম নোটেটাম, আর আদ্য প্রাণী হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভাক্স যার জন্য ম্যালেরিয়া হয়। 5 আছে স্তম্ভ মেলানো মাইটোকন্ড্রিয়া হবে শক্তি উৎপাদন প্রক্রিয়া, বায়োলুমিনিসেন্ট হবে লুসিফেরিন, সমুদ্র ফেনা হবে কাটেল ফিশ, আর ভ্যাকসিন হবে টিটেনাস। 4 আয়তে দিয়েছে কচুরিপানার অনিয়ন্ত্রিত বৃদ্ধির ফলে জলাশয়ে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং অন্যান্য জলজ জীবেরও ক্ষতি হয়, তা সত্ত্বেও কচুরিপানার কিছু উপকারিতা আছে, 4টি উপকারিতা লেখো। আর ব্লাড ক্যান্সার আর টিউমার প্রশমনে ব্যবহৃত 2টি উপকারের নাম লেখো। আচ্ছা, এইটা আছে 4টি উপকারিতা, এটা আছে বইয়ের 282 পাতায়। আর ব্লাড ক্যান্সার আর নয়নতারা গাছের নয়নতারা গাছের এটা আছে বইয়ের 292 পাতায়। রোবেসিন আর এই ভিনব্লাস্টিন আর ভিনক্রিস্টিন। আচ্ছা, কচুরিপানার উপকারিতা হচ্ছে এই যে 1 2 3 4। কচুরিপানায় নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে, এটিকে বায়োগ্যাসের উৎসরূপে ব্যবহার করা হয়। 2 কচুরিপানার সহ্য ক্ষমতা অত্যধিক বেশি, ভারী ধাতুর শোধন ক্ষমতা বেশি হওয়া, বের হওয়া নোংরা দূষিত জল থেকে ক্যাডমিয়াম ক্রোমিয়াম কোবাল্ট নিকেল লেড ও মার্কারির মতো ক্ষতিকারক ধাতুকে শোধন করতে পারে, ফলে জল দূষণমুক্ত ব্যবহার উপযোগী হয়। 4 সোনারকণি অঞ্চলে জলে নির্গত সায়ানাইড শোষণ করে জলকে বিষমুক্ত করে। আর্সেনিকের যৌগ সমৃদ্ধ পানীয় জল থেকে কচুরিপানা আর্সেনিককে অপসারিত করে। আর 4 হচ্ছে নাইট্রিফিকেশন পদ্ধতিতে নাইট্রোজেন আবদ্ধকরণে কচুরিপানার মূলে বসবাসকারী ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এটা আছে 292 পৃষ্ঠায় নয়নতারার ভিনব্লাস্টিন আর ভিনক্রিস্টিন উপকার। অথবাতে বলেছে প্রদত্তগুলির উৎস এবং ব্যবহার লেখো। তাবাসির হলো এই যে ব্যাম্বুসা অ্যারুটিনাসিয়া নামক বাঁশের পর্ব মধ্যে সিলিকন ডাইঅক্সাইড আর সিলিসিক অ্যাসিড সমৃদ্ধ। তাবাসির হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ওষুধ যা হাঁপানি সর্দি কাশি সংক্রামক ব্যাধি চিকিৎসায় ব্যবহার করা হয়। তো এটা তাহলে পাওয়া যাচ্ছে ব্যাম্বুসা অ্যারুটিনাসিয়া নামক একটি বাঁশে। রোবেসিন হচ্ছে নয়নতারাতে। রোবেসিন হচ্ছে নয়নতারা গাছের মূলে রোবেসিন নামে একটা উপকার থাকে, মস্তিষ্কের রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি হলে এই উপকার তা দূর করতে সাহায্য করে। আর আছে অ্যালিসিন। অ্যালিসিন হচ্ছে
রসুনে রসুনে থাকে অ্যালিসিন নামে একটা যৌগ, এই যৌগে জীবাণুনাশক ক্ষমতা আছে। তাহলে তাবাসির হচ্ছে বাঁশে পাওয়া যায় উৎস, রোবেসিন হচ্ছে তোমার নয়নতারা গাছের মূলে, অ্যালিসিন হচ্ছে রসুনে থাকে। দুয়ে দিয়েছে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত 2টি হরমোনের নাম ও প্রত্যেকটির একটি করে কাজ লেখো। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা নির্ধারিত জীবন কুশলতা চর্চার বিভিন্ন দিকগুলির নাম লেখো। আচ্ছা, এটা তোমার পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত 2টো হরমোন, এটা রায়মার্টিনে 485 পৃষ্ঠায় আছে। একটা হচ্ছে গ্রোথ হরমোন বা STH মানে সোমাটোট্রফিক হরমোন, কাজ হচ্ছে দেহের অস্থি এবং নরম পেশিকলার বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। আর 2 হচ্ছে যকৃৎ, বৃক্ক, থাইমাস প্রভৃতি অঙ্গের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। 2 হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন TSH, থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ও তার ক্ষরণ নিয়ন্ত্রণ করে। আর জীবন কুশলতা চর্চার বিভিন্ন দিকগুলো হচ্ছে, এই যে জীবন কুশলতা চর্চার বিভিন্ন দিকগুলো হলো আত্মসচেতনতা, বিশ্লেষণধর্মী চিন্তা, সিদ্ধান্ত নেওয়া, সমস্যা দূর করা, সৃজনশীল চিন্তা, পারস্পরিক সংযোগ স্থাপন, পারস্পরিক সম্পর্ক, সমানুভূতি, মানসিক চাপ নিয়ন্ত্রণ, আবেগ নিয়ন্ত্রণ। 10টা। 3-তে দিয়েছে ভারতীয় জলজ প্রাণীর সংকটের কারণগুলি লেখো আর উদাহরণসহ ফাইটোপ্ল্যাঙ্কটনের সংজ্ঞা দাও। ভারতীয় জাতীয় জলজ প্রাণী হচ্ছে শুশুক, গঙ্গার শুশুক। লিখবে মানুষের বিভিন্ন কাজের জন্য শুশুকের অস্তিত্ব বিপন্ন হচ্ছে। 2 হচ্ছে নদীতে বাঁধ দেওয়া বা গঙ্গাবক্ষে পলি জমার কারণে গঙ্গার গভীরতা কমে যাচ্ছে ও নদীতে স্থানে স্থানে চর জেগে উঠছে, এর ফলে শুশুকের যাতায়াতের পথে বাধা সৃষ্টি হচ্ছে। 3 শুশুক গোষ্ঠী পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে বাধা পাচ্ছে, ফলে এদের প্রজনন ক্রিয়া ব্যাহত হচ্ছে। 4 ক্রমবর্ধমান গঙ্গার দূষণে শুশুকের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 5 কলকারখানার দূষিত বর্জ্য পদার্থ তাপীয় দূষণ গঙ্গায় মাছের সংখ্যা কমিয়ে দিচ্ছে, ফলে শুশুক পর্যাপ্ত খাদ্যের অভাবে অবলুপ্তির মুখে পড়ছে। আর 6 অনেক সময় জেলেদের জালে আটকে গিয়েও এরা মারা পড়ছে। আর ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে এরা সূর্যের আলোর সাহায্যে খাবার তৈরি করতে পারে। এই যে ফাইটোপ্ল্যাঙ্কটন হলো ডায়াটম আছে, কেল্প আছে, ডিনোফ্ল্যাজেলেট, এগুলো হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটনের উদাহরণ। অথবাতে বলেছে সুমেরুতে মেরু ভাল্লুকেরা কীভাবে বেঁচে থাকে বর্ণনা করো আর পশ্চিমবঙ্গের কোথায় শকুন পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। মেরু ভাল্লুকরা সুমেরুতে কীভাবে বেঁচে থাকে, এটা আছে 268 পাতায়। লিখবে যে ভাল্লুকদের গায়ে সাদা লোম বরফ আর তুষারের রঙের সঙ্গে মিশে যাওয়ায় সহজে এদের চলমান অবস্থা চেনা যায় না। এর ফলে শিকারের ওপর এদের অতর্কিতে ঝাঁপিয়ে পড়তে সুবিধা হয়। এদের লোমের তন্তুগুলো খুব স্বচ্ছ, যা সূর্যের আলো শোষণ করে তাপ ধরে রাখতে সাহায্য করে, ফলে এদের শরীর গরম থাকে। প্রবল ঠান্ডাকে আটকানোর জন্য এদের চামড়ার ওপর ঘন লোমের দুটি আস্তরণ থাকে, আর শরীরের একদম নিচের চামড়া কালো রঙের, ফলে সূর্যের তাপ যতটা সম্ভব ধরে রাখা সম্ভব হয়। প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য মেরু ভাল্লুকের আর একটা হাতিয়ার হলো ফ্যাট। ঠান্ডার হাত থেকে বাঁচতে এদের চামড়ার নিচে প্রায় 10 সেন্টিমিটার পুরু ফ্যাট থাকে, সেই জন্য এরা সহজে জলে ভেসে থাকতে পারে। জলে সাঁতার কাটার জন্য মেরু ভাল্লুকের সামনের পায়ের থাবাগুলো আংশিকভাবে জোড়া থাকে। বড় আর ভারী সামনের পাও এ কাজে তাদের সাহায্য করে। এছাড়া এদের চোখও জলের অনেক নিচের জিনিস দেখতেও চিনতে সাহায্য করে। ভাল্লুকের পা বরফের জুতোর মতো। এদের পায়ের তালুতে যে বিশেষ ধরনের লোম থাকে তা বরফ আর তুষারের ওপর দিয়ে হাঁটার সময় হড়কে যাওয়া থেকে আটকায়। আর এদের ঘ্রাণ গ্রহণ ক্ষমতা অনেক বেশি, প্রায় 32 কিলোমিটার দূর থেকে কোনো শিলের গন্ধ এরা শুঁকতে পারে। মেরু ভাল্লুকদের কোনো প্রাকৃতিক শত্রু নেই। জীবজগতে 3টি বিপন্ন প্রাণীর মধ্যে বাঘ, গরিলা, মেরু ভাল্লুক হচ্ছে একটি অন্যতম। মেরু ভাল্লুকের সামনে সবচেয়ে বড় সমস্যা বিশ্ব উষ্ণায়নের ফলে যে হারে মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করেছে, তাতে এদের বাসস্থান আর বিচরণ ক্ষেত্র ক্রমশ সংকুচিত হয়ে উঠছে। আর বহু বছর ধরে লোম, চামড়া, নখের জন্য এদের শিকারও করা হয়েছে। আর বলেছে পশ্চিমবঙ্গের কোথায় শকুন পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এই যে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় শকুন পুনর্বাসন কেন্দ্র তোলা হয়েছে, তার মধ্যে হরিয়ানার পিঞ্জোর আর পশ্চিমবঙ্গের উত্তরে রাজা ভাতখাওয়া বিশেষ উল্লেখযোগ্য। পশ্চিমবঙ্গের বলেছে, তাই ওটা পশ্চিমবঙ্গের উত্তরে রাজা ভাতখাওয়া শকুন পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলা হয়েছে।
4 দিয়েছে ব্যাকটেরিয়া ঘটিত রোগে আক্রান্ত ব্যক্তিকে ডাক্তারবাবু অ্যান্টিবায়োটিকের সঙ্গে বি কমপ্লেক্স জাতীয় ভিটামিন খাওয়ার পরামর্শ দেন কেন? আর ভাইরাস আর ব্যাকটেরিয়ার মধ্যে 2টি পার্থক্য লেখো। আচ্ছা, কেন ভিটামিন B12 খাওয়ার পরামর্শ দেয়? এটা আছে বইয়ের 198 পাতায়, ওখানে লেখার জায়গা নেই। তো লিখবে যে ওষুধের মধ্যে রোগে জীবাণুকে মারার যেমন ওষুধ থাকে তেমন বি কমপ্লেক্স জাতীয় ভিটামিনও থাকে। গবেষণায় দেখা গেছে যে মানুষের দেহে ক্ষুদ্রান্তে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যারা ভিটামিন B12 তৈরি করে। আমাদের রক্তের কোষ, লোহিত রক্তকণিকার ভেতরে থাকা হিমোগ্লোবিন তৈরিতে এই ভিটামিন কাজে লাগে। অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে ক্ষতিকর ব্যাকটেরিয়া যেমন মারা যায়, তেমন অন্ত্রের এই ব্যাকটেরিয়াও মারা যায়। তখন হঠাৎ করে ভিটামিনের অভাব দেখা দিতে পারে। সেই জন্য ডাক্তারবাবু ভিটামিন খাওয়ার পরামর্শ দেয়। ভাইরাস আর ব্যাকটেরিয়া 2টি পার্থক্য। ভাইরাসরা অকোষীয় হয়, ব্যাকটেরিয়ার কোষীয় গঠন উপস্থিত। ভাইরাস শুধুমাত্র পোষক কোষের ভিতরে সজীবের ন্যায় আচরণ করে ও অন্য সময় জ্বরের ন্যায় অবস্থান করে। ব্যাকটেরিয়া সমস্ত সময় সজীব। 2টো বলেছে, 2টো পার্থক্য লিখতে দিয়েছে। অথবা বলেছে পাট গাছকে কেন অপরিষ্কার জলে চুবিয়ে রাখা হয়, ব্যাখ্যা করো। অ্যামোনিফিকেশন আর নাইট্রিফিকেশন বলতে কী বোঝো? পাট গাছকে কেন অনেকদিন জলে ডুবিয়ে রাখা, এটা বইয়ে 200 পাতায় আছে। এই যে ডুবিয়ে রাখা হয়, রাখলে জলের ব্যাকটেরিয়া পাটের কাণ্ডে থাকা পেকটিন নষ্ট করে দেয়, ফলে পাটের তন্তুগুলি পাটকাঠি থেকে সহজে আলাদা করা সম্ভব হয়। আর ওর সাথে আছে যে অ্যামোনিফিকেশন নাইট্রিফিকেশন বলতে কী বোঝো? যে উদ্ভিদ ও প্রাণীরা যখন মারা যায় তখন তাদের দেহে নানা নাইট্রোজেনযুক্ত ভেঙে গিয়ে অ্যামোনিয়া তৈরি হয়। এই পদ্ধতিকে অ্যামোনিফিকেশন বলে। আর কিছু নাইট্রিফাইং ব্যাকটেরিয়া যেমন নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর অ্যামোনিয়াকে যথাক্রমে নাইট্রাইট আর নাইট্রেটে রূপান্তরিত করে। এই পদ্ধতিকে নাইট্রিফিকেশন বলে। এটাও বইয়ে 200 পাতাতেই রয়েছে। 5 দিয়েছে উত্তরভূমির বনভূমি সংকট সম্পর্কে লেখো। আর বাঁশ গাছে ফুল ফোটার সঙ্গে দুর্ভিক্ষ বা মহামারী দেখা দেওয়ার সম্পর্ক কী? এই প্রথমের টুকুনি লিখলেই হবে। 2 নম্বরের আছে বলেছে উত্তরবঙ্গের ডুয়ার্স এবং তরাইয়ের বনভূমিতে শাল, গামার, ওদাল, খয়ের শিশু, আমলকি আর উঁচু পাহাড়ের ঢালে রোডোডেনড্রন পায়ের নানা গাছ চোখে পড়ে। আজ থেকে প্রায় 100 বছর আগে বিদেশ থেকে ধুপি গাছের চারা এনে উঁচু পাহাড়ের ঢালে ধুপির বন তৈরি করা হয়েছে। ডুয়ার্স আর তরাইতে এরকম অনেক জায়গাতে মানুষের তৈরি শাল বা সেগুনের বন আছে। মানুষের তৈরি এইসব বন প্রাকৃতিক বনাঞ্চল কেটেই তৈরি হয়েছে। চা বাগানের জন্য প্রাকৃতিক বনাঞ্চলের অনেকটাই সংকুচিত হয়েছে, তাই উত্তরবনের বনভূমি এখন সংকটের মুখে। এই যে বর্তমানে পরিবেশের নানান পরিবর্তন আর মানুষের নানাবিধ কার্যাবলীর ফলেও উত্তরবঙ্গের এই সমস্ত বনভূমিগুলি এখন সংকটপূর্ণ হয়ে উঠেছে। 2 নাম্বার তো আর বেশি লেখার দরকার নেই। বাঁশ গাছে ফুল ফোটার সঙ্গে দুর্ভিক্ষ বা মহামারী দেখা দেওয়ার কারণ হচ্ছে বাঁশ গাছে যখন ফুল ফোটে তখন মানে ইঁদুর জাতীয় প্রাণীদের অত্যধিক হারে সংখ্যা বৃদ্ধি ঘটতে থাকে। এর ফলে তারা টাইফাস, প্লেগ এবং ইঁদুরবাহিত রোগের সম্ভাবনা বেড়ে যায়, আর এর থেকে মহামারী ছড়িয়ে পড়ে। 1 নম্বরে